সরাসরি নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন সেদিকে। সিবিআই নেই, সংবাদ মাধ্যম সরকারের ইতিবাচক কাজ দেখায় না, বিচার ব্যবস্থার একাংশ আমাদের সাথে নেই, টাকা নেই, অর্থবল নেই, কেন্দ্রীয় এজেন্সি নেই, ইলেকশন কমিশন নেই, প্যারামিলিটারি ফোর্স নেই, কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 100 দিন, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, এই মাসে আর 18 দিন, আর ওদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 100 থেকে 110 দিন আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না, এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক ফোকড় থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। আমি কেন আজকে বলছি সোশ্যাল মিডিয়ার দায়িত্ব গুরুত্ব অপরিসীম, তার কারণ আজ থেকে 50 বছর আগে কি 30 বছর আগে যেভাবে নির্বাচন হতো এখন সেভাবে নির্বাচন হয় না। আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল, সংবাদপত্রের একটা ভূমিকা ছিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো। আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না। সাংবাদিক বন্ধুদের আমি কোনো দোষ দিই না, তারা তাদের মতো নিশ্চিতভাবে তাদের যে হাউসের জন্য তারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা খবর পাঠায়, কিন্তু তাদের হাতে কিছু থাকে না। যেটা বিজেপি দেখাতে চাইবে সেটাই সংবাদ মাধ্যম দেখাবে। বিশেষ করে 2014 থেকে 2026 এই 12 বছর আমাদের রাজ্য সরকারের যে ইতিবাচক কাজ, মমতা ব্যানার্জি সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প, আপনি কোনো দিন কোনো প্রকল্পের প্রচার কোনো সংবাদ মাধ্যমে দেখতে পারবেন না। কিন্তু পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, আকাশে মেঘ করলে মমতা ব্যানার্জি দায়ী, রৌদ্রের তাপ বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি দায়ী, ঠান্ডা বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী। এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি যেখানে সংবাদ মাধ্যম নয়, সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। আমরা কাউকে ছোট করি না, কিন্তু আমার কথা, আমাদের প্রদেশ, আমাদের রাজ্যে, আমাদের মাটির, আমাদের সরকারের সাফল্যের কথা যদি সংবাদ মাধ্যম, সংবাদ পত্রিকা না দেখায়, তাহলে আমাদের দায়িত্ব, সেই দায়ভার আমাদের কাঁধে তুলে নিয়ে মানুষের কাছে সঠিকভাবে সেটা উপস্থাপিত করা। এবার তার জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক রয়েছে, টুইটার যেটাকে এখন এক্স বলা হয়, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা যারা আছেন, আপনাদের অনেকেরই মনে হয় কি প্রচার করব, কি বলবো। আমি প্রথমেই আপনাদের বলি, ব্যক্তির থেকে বড় পার্টি, ব্যক্তির থেকে বড় দল, ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। এবং আমাদের সরকারের
যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন। আগে যেভাবে রাজনীতি হতো বা নির্বাচন হতো, সোশ্যাল মিডিয়ার তো কোনো গুরুত্ব ছিল না। এই যে আজকে আমি এখানে আসব, আপনারা কি করে জানলেন? কি করে জানলেন? কানে এসে কেউ বলেছিল? টিভিতে দেখিয়েছিল? খবরে ছেপেছিল? এটাই সোশ্যাল মিডিয়ার শক্তি। আপনারা যে এত লোক এসছেন এখানে, কি করে জানলেন আজকে তৃণমূলের সভা হবে, সেখানে এত লোক আসবে, ট্রেনিং দেওয়া হবে, বক্তব্য রাখা হবে? এটাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার। সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে যে हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो, कुछ भी दिखाएंगे। আমরা তো মিথ্যাবাদীর পার্টি নই। আমরা মিথ্যাকে সত্য বলে চালাতে পারবো না, আর সত্যকে মিথ্যা বলে চালাতে পারবো না। আমাদের আদর্শ রয়েছে, সংগ্রামের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দল তৈরি হয়েছে। আমাদের নিজস্ব আদর্শের উপর আমরা দল করি। আমরা সত্যিকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্যি বলে রটনাকে ঘটনা বানিয়ে দেখাতে পারবো না, যেটা বিজেপি করে। প্রতি মুহূর্তে বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে, এটা আমাদের সকলের দায় দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা। আপনারা দেখেছেন 2019-এ ওরা কিভাবে ফেক ভিডিও চালাতো, বাংলাদেশের ভিডিও চালাতো বাংলার ভিডিও বলে। এখন চালাতে পারে না, তার কারণ এই যে এত লোক রয়েছে, ল্যাজে গোবরে করার জন্য যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বিজেপির অনেক শক্তি, কিন্তু মানুষ তো তৃণমূলের সাথে। আপনাদের মতো হাজার হাজার যোদ্ধা যদি থাকে, কটা অঞ্চল আছে বাংলায়? 3343। ওয়ার্ড কত? আরো 3000, 1860 নইলে 1840টা ওয়ার্ড। তো 3000 আর 3343 মানে আমি ধরলাম অ্যাপ্রক্সিমেটলি 6500। আরে এক একটা ওয়ার্ডে আর এক একটা অঞ্চলে যদি তৃণমূলের প্রতিনিধি থাকে, যে তারা কাউন্টার করবে এবং ইতিবাচক প্রচার করে এই ওয়ার্ডে এবং এই অঞ্চলে কি কাজ হয়েছে সেটা মানুষের সামনে উপস্থাপিত করবে, তাহলেই তো এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। আমাদের সেই কাজটা করতে হবে। যারা ফেসবুকে পোস্ট করেন, এমন কিছু সস্তায় লাইক পাওয়ার, সস্তায় শেয়ার করার জন্য পোস্ট করবেন না। কিছু নেতা আছে যখন বক্তব্য রাখে, সস্তায় তালি পাওয়ার জন্য 2-4টে আলটপকা মন্তব্য করে। সেরম কোনো পোস্ট যে 4টে বাড়তি আমি লাইক পাবো বা 5 জন বাড়তি শেয়ার করবে, এটা ভেবে করবেন না। এটা আমার একান্ত অনুরোধ। যুক্তি দিয়ে কাজ করতে হবে। আমাদের কাছে তো যুক্তি রয়েছে। আমরা যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে মানুষের কাছে সত্য তুলে ধরব। আমি শুনছি বিজেপি নাকি বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের যেখানে বিধায়ক রয়েছে বিশেষ করে, সেখানে তারা চার্জশিট রিলিজ করবে যে তৃণমূল কোথায় ব্যর্থ। সাধারণ মানুষেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। এই যে আমরা বলি 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, বাংলায় সব মিলিয়ে 294টা বিধানসভা রয়েছে। 294টা বিধানসভা মানে একটা বিধানসভার 680 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে। বাংলায় বুথ কত আছে? 80,000 বুথ। 80,000 বুথ মানে এক একটা বুথের 2.5 কোটি টাকা, যেটা বাংলার ন্যায্য পাওনা কেন্দ্র সরকার আটকে রেখেছে। মানুষকে গিয়ে বলুন যে এই 2.5 কোটি টাকা যদি দিল্লি থেকে বাংলায় আসে, আজকে যদি বিজেপির 12টা সাংসদ না জিতে
বিজেপি 4 বা 5 থাকতো, বাংলায় এসআইআরও হতো না, আর বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী হতে হতো না। বিজেপি যতবার ক্ষমতায় এসছে, মানুষ তত সমস্যার সম্মুখীন হয়েছে, মানুষ বিপদে পড়েছে। দেখুন, বিজেপি 303 থেকে 240-এ যেই নেমেছে, সঙ্গে সঙ্গে জিএসটি নামাতে বাধ্য করেছে। এগুলো মানুষকে বলবেন না? আজকে আমরা 15 বছর ক্ষমতায়, আর কেন্দ্র প্রায় 11-12 বছর ক্ষমতায়। কেন্দ্র রিপোর্ট কার্ড কোথায়? যারা চার্জশিট পেশ করছে, বাংলার জন্য পয়সা নরেন্দ্র মোদীর সরকার গত 10 বছরে বাংলা থেকে তুলে নিয়ে গেছে, আর কত টাকা বরাদ্দ করেছে, তার তালিকা কে ছাড়বে? শ্বেতপত্র কে প্রকাশ করবে? যারা ডিজিটাল কর্মী রয়েছেন, আমি আপনাদের বলবো, রাস্তাঘাটে তৃণমূলের কর্মী নেতারা যেমন প্রচার করছে, আপনাদেরও সকলকে একইভাবে প্রচার চালিয়ে যেতে হবে। কি প্রচার? এক হচ্ছে রাজ্য সরকারের যে যুগান্তকারী প্রকল্পগুলো, রাজ্য সরকার যে কাজগুলো করেছে এলাকা ভিত্তিক, তার পরিসংখ্যান বার করে সেগুলো পোস্ট করা। 2 হচ্ছে গত 5 বছরে 19 থেকে 24 বিশেষ করে, এবং 24 থেকে 26, গত 7 বছরে বিজেপির যে নেতারা বাংলায় রয়েছে, তারা যে আলটপকা মন্তব্যগুলো করে বলেছে, বাংলাকে টাইট দেবো, টাকা বন্ধ করে দেবো, চাইলে ফোন করে টাকা খুলিয়ে দেবো, এগুলো মানুষকে বলতে হবে। যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, তারাই আপনাদের টাকা বন্ধ করে রেখেছে। কাউকে ভোট দিয়ে বিধায়ক করেছেন, কাউকে ভোট দিয়ে সাংসদ করেছে। সেই বিজেপির নেতাকর্মীরা যার হয়ে কাজ করা উচিত, সেই মানুষের টাকা বন্ধ করতে বিজেপির দিল্লি নেতাদের গিয়ে পায়ে ধরেছে। কেন আমাদের প্রচারে থাকতে হবে? কেন আমাদের মিথ্যে ন্যারেটিভের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে? একটা মিথ্যে রটতে বেশি সময় লাগে না। আপনারা যদি সেটা কাউন্টার না করেন, আর লোক যদি প্রথমে একটা খবর পায়, শুনছি এখানে নাকি এই হয়েছে, আরে আপনাকে তো বলতে হবে ঘটনাটা সত্যি না মিথ্যে। যদি একতরফা হয়, তাহলে মানুষ মিথ্যেটাকেও সত্যি বলে মানে। সিপিএম যেটা করতো 34 বছর, গোয়েবেলস থিওরি বলে, একই মিথ্যে বারবার বলতো, গোয়েবেলস থিওরি। বিজেপিও এক। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে যদি লড়াই হয়, বিজেপির থেকে তৃণমূল কোনো অংশে কম নেই। তৃণমূল ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যে ধারাবাহিকভাবে বছরের পর বছর বিজেপিকে লেজে গোবরে হারিয়েছে ইলেকশনে। অন্য রাজনৈতিক দল বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল। আমাদের এক একজনের দায় দায়িত্ব অনেক বেশি। আগেকার দিনে যখন যুদ্ধ হতো, ধরুন আজ থেকে 500 বছর আগে, কিভাবে যুদ্ধ হতো? হাতি, ঘোড়া এসব করে যুদ্ধ হতো। লোকে ঘোড়ায় বসে যুদ্ধ করতে যেত, কেউ হাতিতে বসে যেত, হেঁটে যেত। আজকে কিভাবে যুদ্ধ হয়? নেভি, আর্মি, এয়ারফোর্স, কিভাবে যুদ্ধ হয়? এভাবে হয়তো তৃণমূল কংগ্রেসকে আপনি যদি তিনটে ভাগে ভাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের আর্মি, মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন, তাহলে 3টে ভাগ আছে: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি 3টে ভাগে ভাগ করেন, নিচে যারা প্রচার করছে, বুথে যারা বসছে, তারা নিশ্চয়ই দলের সম্পদ। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি,
বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। একদিকে নেভি, একদিকে আর্মি, একদিকে এয়ারফোর্স। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তিনজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর তিনটে যদি এক গতিতে একভাবে মুভ করে, তাহলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে? আমাদের মধ্যে যেন কোনো রকম দ্বিমত যে আমাকে ডাকেনি, আমি যাব না, আমার দরকার নেই, আমি দলকে দেখে ভালোবাসি, আমাকে ডাকার দরকার নেই। আপনি যে কাজটা করছেন তার উপর দলের নজর রয়েছে।